আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, গত পরশুদিন আমার চ্যানেলে যে ভিডিওটা আপলোড করছি, যে ভিডিওতে একজন র্যাব অফিসার মঞ্জুরের সাথে কিছু কল রেকর্ড শেয়ার করছি, সেই ভিডিওটা আপলোড করার পর কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে বা দুধের মধ্যেও ময়লা খোঁজার চেষ্টা করতেছে। আমি যে উদ্দেশ্য নিয়ে এই কল রেকর্ডটা শেয়ার করছি, আমার ভিউয়ার্সদেরকে বা সবাইকে কিছু বিষয় বোঝানোর জন্য, জানানোর জন্য, যে আমার সন্তান বা আমার মেয়ে সারিকাকে আমার কাছে রাখার জন্য, আমার কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি কতটা চেষ্টা করছি, কিভাবে চেষ্টা করছি, এই বিষয়গুলো। কিন্তু সেখানেও বুঝলেন, কিছু মানুষ আছে যারা সোজা কথা পরের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে। তাদের স্বভাবই হচ্ছে মানে দুধের মধ্যেও ময়লা খোঁজা, সব জায়গায় নেগেটিভ জিনিসগুলো ইয়ে করা। যে আপনি তো পুরো কল রেকর্ডে দেখা গেল যে মানে আপনার মেয়ের দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন। মেয়ের উপর কি কারণে এত অধিকার ফলাইতে আসেন বা এখন দাবি করেন মেয়ের ভরণ পোষণ দিবেন না, কিন্তু মেয়ের অধিকার দাবি করেন কিভাবে, এই সেই। তো এখানে এই মানুষগুলো আমার এই মানে ত্রুটি বা দোষ তারা খুঁজে পাইছে। তো তাদের উদ্দেশ্যে কিছু জবাব দিতে চেয়েও গতকালকে মানে আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় ওই মঞ্জুরকে, তার সাথে পরিচয়, সে কি কারণে আমাদের সমস্যাটা সমাধান করার একটা মানে মধ্যস্থতা করার জন্য মানে উদ্যোগ নিয়েছিল, এই সেই এগুলো বিষয়ে কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ায় গতকালকের ভিডিওতে মানে কোনো ভিউয়ার্সের কোনো প্রশ্নের জবাব দিতে পারি নাই বা তাদের কে ধুলাইও করা হয় ওটা নাই। আচ্ছা, ধুলাই টুলাই বাদ, জবাবটাই দেই, ঠিক আছে? তো আমি এখানে কিছু কমেন্ট স্ক্রিনে শেয়ার করি, তারপরে কমেন্টের মানে অনুযায়ী আপনাদেরকে জবাবগুলো দেই। আজকে একটা কমেন্ট আসছে আমার গতকালকে ভিডিওতে বা তার আগের দিনের ভিডিওতে, যে আচ্ছা কোন ভিডিওতে আসছে আমি থাম্বনেলটা এখানে মানে টাইটেলটা সহকারে, থাম্বনেলটা সহকারে আপনাদের সাথে শেয়ার করবো স্ক্রিনে। উনি কমেন্টে লিখছেন, সন্তানের বরণ পোষণ, শুরুতেই গলত, বরণ পোষণ না, ভরণ পোষণ, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি সঠিকভাবেই করে দিই। সন্তানের ভরণ পোষণ দিবেন না, হুট করে মেয়ে চান, আর মাসিক খরচ মন চাইলে দিবেন, না চাইলে না। মেয়ের কাছে মাকে খারাপ বানাতে উঠে পড়ে লাগছেন। সারিকা যদি 20 বছর পরে ভরণ পোষণ, আচ্ছা ভরণ পোষণ চায়, দিতে হবে। একটু দাড়ি কমাও, যে দিতে হয়, ফুল স্টপ, দাড়ি, কমা, হাইফেন, সেমিকোলন, এগুলো কে শিখাবে আপনাকে? সারিকা যদি 20 বছর পর ভরণ পোষণ চায়, দিতে হবে। দুনিয়ায় ঠকালে আখিরাতে দিতে হবে। আল্লাহর আদালতে কোনো যুদ্ধ চলবে না। মূল কথা হলো আপনারা কেউ ভালো না, সবাই এক গোয়ালের গরু, আর আপনি হলেন সবাইকে নিয়ে খিচুড়ি রান্না করে ফেলতেছেন। যত কিছু হোক, আপনার শুধু সাবিনার সাথে লাগা উচিত ছিল। সাবিনা বলছে সব দায়িত্ব তার, সেটা যদি মেনে থাকেন তাহলে সন্তান দাবি কেমনে করেন? ভাই, আপনারও দোষ আছে, আপনি নিজের স্বার্থ বেশি দেখছেন, সন্তানের না। কোর্টে, আচ্ছা কোর্টে, কোর্টে না, যত দেন লাভ নাই। সন্তানের হক সন্তান দুনিয়া না পেলে আখিরাতে পাবে। আপনি একটু বেশি চালাক ভাই। আচ্ছা, আপনি লাইনে থাকেন, আপনাকে জবাব দিচ্ছি। এর আগে আরো দু একটা কমেন্ট একটু পরে আসি। আরেকটা কমেন্ট আছে, কথা রোজ, আপনার হিসাব হলো ধরি মাছ, নাসুই পানি। আপনি মেয়ের কোন দায়িত্ব নেন নাই, তাহলে মেয়ের দাবি চান কিভাবে? আসতেছে আরেকটা কমেন্ট আছে,
স্মিতা ধর উনি কমেন্ট করছেন, আপনি ভাই টাকা দিবেন আপনার যখন মন চাইবে তখন, কিন্তু আবার আপনার যখন মন চাইবে তখন আপনি মেয়েকে নিয়ে আসবেন আপনার খুশি মতো। এটা কেমন কথা ভাই? আপনি আপনার ইচ্ছা মতো সব করবেন, এটা তো ঠিক বুঝলাম না ভাই। যে আপনি আপনার ইচ্ছা মতো সব করবেন এটা তো ঠিক বুঝলাম না। আমি আমার ইচ্ছা মতো সবকিছু কখন করলাম? কিভাবে আমার ইচ্ছা মতো হইলো? আমার ইচ্ছা ছিল আমার সন্তান সারিকাকে ওই পরকীয়া রানী সাবিনার কাছে রাখবই না, দিবই না, যে কোনো মূল্যেই হোক আমার কাছেই আমি রাখার চেষ্টা করব। তো এটা আমি কোথায় পারলাম? আমার ইচ্ছা মতো সবকিছু হয়েছে। এখন সবাইকে একসাথে উত্তরগুলো দিয়ে যাই যে আমার ইচ্ছা মতো যদি হইতো, সোজা কথা, এখন এই যে এইসব মামলা মোকদ্দমা করতে হইতো না, আমাকে ইউটিউবে আত্মপ্রকাশ করে আমার জীবন বৃত্তান্ত এভাবে বলতে হইতো না, জীবনের কলঙ্কিত ইতিহাসগুলো বলে ভিউয়ারদের সাথে আমাকে এখানে আড্ডাবাজি করতে হইতো না। ঠিক আছে, আমার আরো অনেক কাজ আছে, সেইগুলো নিয়েই আমি ব্যস্ত থাকতাম। কিন্তু কিছু রাতের রানীরা, কিছু জঘন্য চরিত্রের মানে মহিলারা, রাতের রানীরা আমাকে ইউটিউবে টেনে নিয়ে আসছে, ইউটিউব আসতে বাধ্য করছে। তো এই পরিস্থিতিটারই তৈরি হইতো না সবকিছু যদি তখন আমার খুশি মতো হইতো। বুঝতে পারছেন? আশা করি যদি মাথায় জ্ঞান বুদ্ধি থাকে তাহলে বুঝতে পারছেন বা বোঝার কথা। আরো যে প্রশ্নগুলো আছে বা এগুলো আছে যে আম্মার নাকি যে ধরি মাছ নাসুই পানি, এরকম কথা, যে আপনার হিসাব হলো ধরি মাছ নাসুই পানি, আপনি মেয়ের কোনো দায়িত্ব নেন নাই, তাহলে মেয়ের দাবি চান কিভাবে? আর সন্তানের ভরণ পোষণ দিব না, মানে এটার জন্য পরকালে ঠেকা থাকবো, আখিরাতে ঠেকা থাকবো, এই সেই। আমি সন্তানের ভরণ পোষণ দিব না, এই জিনিসটা কখন কোথায় মানে বলছিলাম বলেন তো? আমি বলছি ওই সাবিনার জিম্মায় থাকাকালীন সময়ে আমি আমার সন্তানের কোনো দায়িত্ব পালন করবো না। তার কাছে থাকলে সে ইয়ে করবে, আর আমার কাছে থাকলে আমি করব, এরকমটা আমাদের যৌথ তালাকনামার যে শর্তাবলী আছে সেখানে উল্লেখিত আছে। এইটা হয়তো বা সরকারি ইয়ে অনুযায়ী একটু সাংঘর্ষিক হইতে পারে, যে এই জিনিসটা আমার মন মতো বা আমার পছন্দ মতো হয়তো হয়েছে, কিন্তু পছন্দ তো মানে যে আমি আমার মতো করে করছি, এটার পিছনে নিশ্চয়ই কিছু যুক্তি আছে, কারণ আছে। সব অন্যায় অপরাধ মানে একজন করবে, আরেকজনের উপর জুলুম করবে, সে সেখানে কোনো সুবিধা ভোগ করতে পারবে না। মানে আমি কোনো দোষ করলাম না, অন্যায় অপরাধ করলাম না, আমি কোনো ছাড় পাবো না। সব সে যে অন্যায় অপরাধ করলো, নষ্টামি নোংরামি বা পাপ করলো, সব ছাড় সে একাই নিয়ে যাবে, সব সুযোগ সুবিধা সে একা ভোগ করবে। এটা কোথায় লেখা আছে? এই নিয়ম কোথায় পাইছেন? সে আমার কাছ থেকে যা পাইছে এটাই তো একটা বোনাস পাইছে। মানে কি বলবো, আমার তো সংসার নষ্ট করার কোনো ইচ্ছা ছিল না। কেউ সংসার নষ্ট করার জন্য কেউ বিয়ে করে না, বা বিয়ে করে ফেললেও যে আবেগের বশে কেউ বিয়ে শাদী করে, সে মানে ভবিষ্যৎ প্রজন্ম বা সন্তানাদি যখন জন্ম দেয় তখন তার মনের মধ্যে ওই রকম কোনো চিন্তা ভাবনা থাকে না। সন্তানের জন্য মাতা পিতারা সব ধরনের স্যাক্রিফাইস করতে পারে, যে আবেগের বশে কম বয়সে অনেকে অনেক কিছু করে ফেলতে পারে, যে তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার, আমি তোমার, এই সেই। মানে কিশোর বয়সে বা যুবক বয়সে প্রেম করার সময় অনেকে অনেক রকম প্রমিস করে বা কথাবার্তা বলে। এগুলো কি বলবো, বাস্তবতা যখন মানে দরজায় এসে দাঁড়ায় তখন নিজে ভালোবাসা জানালা দিয়ে পালায়, ঠিক আছে না? তো এরকম মানে কথাবার্তা অধিকাংশ প্রেমিক প্রেমিকারাই বা নিউ কাপলরা, স্বামী স্ত্রীরা বলে। কিন্তু ওই যে যখন অভাব সংসারে এসে ইয়ে করে বা যে কোনো একটা জটিলতা ঝামেলা দেখা দেয়, তখন তারা ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীতে আনার কোনো চিন্তা ভাবনাই করে না। যখন নিয়ে আসে এরকম মানে হুট করেই, তো আমি বললাম আজকে আমার স্ত্রীর সাথে মেলামেশা করলাম, কালকেই একটা বাচ্চা পেয়ে গেলাম বা আজকেই পেয়ে গেলাম, এরকম না। কমপক্ষে 8-10 মাস বা 1 বছর অপেক্ষা করতে হয়। তারপরে আল্লাহ যদি রাজি খুশি হন তাহলেই একটা সন্তানের মুখ দেখতে পারে, একটা দম্পতি মা বাবা হইতে পারে। তো আমরা ওই রকম প্ল্যান প্রোগ্রাম করেই সব ইয়ে করে, যে অতীতে যা কিছু হয়েছে, আমার যা অতীত
সে সবকিছু তো সাবিনা জানতো, জেনে বুঝে শুনে সব কিছু মেনে নিয়ে তারপরে আসছে যে তার মানে বেআইনের সাথে আমার কি অতীত আছে না আছে, কি কারণে আমাদের ব্রেকআপ হয়েছে, আমি কি কারণে তাকে মানে ছাড়ছি, এটা সেটা মানে সব কিছু এভরিথিং তার সাথে বলে তারপরেই তার সাথে আমার রিলেশনটা হয়েছে। তো মানে সব কিছু বাদ, এখন ভদ্রলোকের এক বিয়ে, মানে এখন তো আমাদের মানে সংসারটা যেহেতু সংসার করে ফেলছি, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম 2 দিন আগে হোক পরে হোক দুনিয়াতে আসবে, তো আমরা সেটা নিয়ে আসছি। তো তাকে ছেড়ে দেওয়ার জন্য শারিকার জন্ম হয়েছিল না, ঠিক আছে? আর শারিকা আমার কাছেই থাকতো, আমার জিম্মাতেই থাকতো। কিন্তু ওই যে কুত্তার লেজ জীবনে কোনোদিন সোজা হয় না। আমি হয়তো কথাগুলো ঠিক মতো গুছিয়ে বলতে পারতেছি না, একটু এলোমেলো লেগে যাচ্ছে বা হজবরল লেগে যাচ্ছে। তো এই সাবিনাকে তার বিআইনের মতো বা তার বোন ওই তিশার মতো হইতে না করছিলাম, অনেক বোঝাইছিলাম যে দেখো যে কোনো ভাবেই হোক না কেন তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেছে। তো আমাদের 14 গোষ্ঠীর মধ্যে সবার এক বিয়ে, তো মানে এরকম কোনো ইয়ে করো না যে সোজা কথা যে তোমাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করতে হয়। তোমার বোন যেভাবে চলে, তোমার বোন তিশা ওইভাবে যদি মানে আমার সংসারে তুমি চলাফেরার চেষ্টা করো, সবকিছুর পরেও আমার যে বংশের রেকর্ড নাই, ওই রেকর্ডটা আমি যে কোনো সময় তৈরি করে ফেলবো যে আমার মানে আমাদের 14 গোষ্ঠীর মধ্যে প্রথম ডিভোর্স হয়তো বা আমারই হবে। তো এইরকম নির্লজ্জের মতো বেহায়ার মতো জীবনযাপন করো না, এতটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করো না, হইও না। তো সে ওইভাবেই মানে যে আমার মানে সে নিজের চিন্তা নিজে করে মোটামুটি 2-3 বছর পর্যন্ত আমার সংসার করছে। 2-3 বছর পর্যন্ত, হ্যাঁ সোজা কথা শারিকার বয়সটা যখন 2-2.5 বছর পর্যন্ত ছিল, ততদিন পর্যন্ত ওই ডাইনি তিশার সাথেও মানে তাকে যোগাযোগ করতে দিতাম না। যে কোনো কারণে সোজা কথা তিশার সাথে ঝগড়াঝাটি এটা সেটা, যে ওইটার সাথে দূরত্ব বজায় রেখেই চলো, যদি আমার সংসার করতে চাও করো না, এভাবে চলতেছিল। কিন্তু হঠাৎ যে ডাইনি তিশা আবার হাতে পায়ে ধরে, ভাই আমার ম্যারেজ ডে, সব আত্মীয় স্বজনরা আইব, আমার এই বইনটা যদি না আয়ে কোনো আনন্দ লাগতো না, সব মরা বাড়ির মতন লাগতো, এটা সেটা। তো তোমার হাতে ধরি পায়ে ধরে ভাই সব মান অভিমান বললা আমার বোনটা আসতে দাও, এই সেই ইয়ে করে মা চাচিরা বোনেরা সবাই একসাথে মজ মাস্তি করবো, ইয়া করবো, এই সেই। সবকিছুর পরেও যে কি বলবো, কিছু কিছু সময় একটু নরম হইতে হয় বা হয়েছিলাম, যে শয়তানের কথায় মন গলে গেছিল, যে হয়তো বা সে তার ভুল বুঝতে পারছে বা তার চাল চলনে পরিবর্তন আসছে, এখন হয়তো বা বোনের সংসারে সে কোনো মানে অশান্তি সৃষ্টি করতে চাইবে না, বা বোনের সংসার নষ্ট হয়ে যাক এরকম কোনো কার্যকলাপ নিশ্চয়ই সে করবে না। ওই যে কুত্তার লেজ জীবনেও সোজা হওয়ার না। তো সাবিনা সেখানে গেল, সেখানে গিয়ে আরিফের সাথে ঘন্টার পর ঘন্টা কথাবার্তা এটা সেটা হইল, মন নেওয়া দেওয়াও হয়ে গেল, মানে একটা ইয়ে তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো আচ্ছা যাই হোক, সবকিছু আপনারা জানেন আমার ভিউয়ার্স যারা আছেন, যে অন্যায় যেহেতু এত মানে নিষেধাজ্ঞা ওয়ার্নিং বা বোঝানোর পরেও যেখানে কোনো মহিলা বা দুশ্চরিত্রা নারী রাতের রানী এই ধরনের পাপে বা অপকর্মে পরকীয়ায় লিপ্ত হয়, তাকে আর ক্ষমা করা যায় না, ঠিক আছে? তো সে তার মতো নিজের জীবনটা সাজিয়ে নিক, আমি আমার মতন সাজিয়ে নিই, তাকে তো ওয়ার্নিং আগে থাকতেই দেওয়া আছে। তো তখন থেকেই আমি আমার সন্তানটাকে আমার কাছেই রাখতে চাইছি। এটা আমার সবগুলো কল রেকর্ডের মধ্যে বা ইয়ের মধ্যে আপনারা পাইছেন। কিন্তু ওই যে আইনের কিছু কি বলবো মানদাত্তা আমলের গাঁজাখুরি কিছু নিয়ম কানুন, এই কারণে সরকারি যে আইন কানুন ইয়েতে আমি আমার সন্তানটাকে তখন যেহেতু একদম ছোট, শারিকার বয়সটা তখন 3 বছর 2 মাস, ডিভোর্সটা যখন একদম ফাইনালি কমপ্লিট হয় তখন শারিকার বয়স 3.5 বছর হয়েছে। তো তখন এত ছোট বাচ্চাকে না, আমি যেহেতু দ্বিতীয় সংসারও করতেছি না, কোনো মানে আমার ঘরে আর কোনো স্ত্রী নাই, আমার কোনো বোন নাই, যে শারিকার কোনো ফুফু এটা সেটা মানে নাই, তো শারিকা দেখভাল আমাকেই করতে হইতো বা আমার বৃদ্ধ মাকে করতে হইতো, এটা তো একটা। এরপরেও যেহেতু আমার আরো 4-4টা ভাবি, আমরা সবাই যৌথ পরিবারের মতো একসাথে বসবাস করছি, তো শারিকা আমার কাছে থাকলে থাকতে পারতো, আমি আনতে পারতাম
মানে আনার চেষ্টা করছিলাম, মানে রাখার চেষ্টা করছিলাম যে আমার মা আছে আর ভাবিরা আছে, আমার বউ নাই। আজ নাই, যদি কপালে থাকে 1 বছর 6 মাস বা 2-3 বছর পরে যখন হোক ইয়ে হবে। তো তখন আবার এই যে মাতৃত্বের দোহাই দিয়ে টান দিয়ে ইয়ে করে যে তুমি আপাতত যতদিন বিয়ে শাদী না করতেছো ততদিন পর্যন্ত সারিকাকে এখানেই রাখো, এই সেই যে তোমার বিয়ে শাদী হয়ে গেলে সারিকাকে তোমার কাছে ফিরিয়ে দিব, এখন মা ছাড়া থাকতে পারবে না, নিও না। এইগুলো ছিল মৌখিক কথাবার্তা, ঠিক আছে, সাবিনার সাথে, তিশার সাথে, তাদের মা বা গার্ডিয়ানদের সাথে। তো মানে আর বাকিটা যেটা ছিল যে সারিকাকে ভরণ পোষণ দিতে হবে, তাদের একটা দাবি, এই সেই। তো সেইটা আমি কেন দেইনি, তো সেইখানে সেই কথাটাই বলতে যাচ্ছি যে দোষ সব মানে সেই করছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। তো আমি বিনা দোষে বিনা অপরাধে যেখানে সারা জীবনের টার্গেট নিয়ে একটা সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করছি, আল্লাহর রহমতে একটা সন্তানের বাবা হয়েছি, তো সেখানে এরকম যে আমাদের পরিবারটা ভেঙে গেল, আমার সন্তান ব্রোকেন পরিবারের সদস্য হয়ে গেল। তো এখন আমি সোজা কথা আমার মেয়েকে ওই নোংরা পরিবারে রাখতেই চাইনি। এখন যদি সেখানে থাকে সেটার কুফলটা কি হবে এটা আমি কিন্তু সবাইকে বুঝাইছি, ওই বাপ্পি থেকে শুরু করে মানে ওই কালিনুর বেগম বা সাবিনার তিশার মাকে, বাপকে, ভাইকে, ভাবিকে, তিশাকে, সাবিনাকে, সবাইকে, যে আপনাদের পরিবেশটাকে আপনারা তো খুব ভালো করেই জানেন, তোমরা তো ভালো করেই জানো যে সেখানে থেকে আরেকটা তানজিলা বা তানুমণ্ডল যেন না হয়, সেটা আমি কখনোই চাই না। আর সেই জন্যই আমি আমার সন্তান সারিকাকে আমার কাছে রাখতে চাইছি। আর আমার কাছে রাখতে চাওয়ার জন্যই যে তাদের কাছে আমার সন্তান থাকলে আমি আমার সন্তানের কোনো ভরণ পোষণ শর্ত সাপেক্ষে নিয়ম করে যে দিতেই হবে, এই শর্তে আমি রাজি হইনি, আমি চাইনি। কারণ আমার বিশ্বাস ছিল বা আমি তো তাদের সাথে 4.5 বছরের মতো মানে সম্পর্ক ছিল, ছিল। তো চিনি, জানি, তাদের বাড়িতে আসা যাওয়া, তাদের নারী নক্ষত্র সবকিছু আমার জানাশোনা, যে তারা মানে কিভাবে একটা বাচ্চার ভরণ পোষণ করবে, তাদের কতটুকু মানে সামর্থ্য বা এবিলিটি আছে এটাও আমার জানা। যে তারা নিজেরা যেখানে এই কালিনুর বেগম বা বাঙালি ব্যাপারী মানে নিজেরা আরেকজনের কাছ থেকে সন্তানদের হাতের দিকে তাকিয়ে থাকতে হয়, যে সন্তানরা দিলে তারা খাইতে পারবে, না দিলে কান্নাকাটি শুরু করে দেয়, যে দুইটা ভালো না সন্তান আমরা কাছে দেখি বিদেশ থাকছে, বিয়ে করে ফেলছে, বউয়ের অ্যাকাউন্টে শুধু টাকা পাঠাইতো, মা বাবা কি জিনিস বলে গেছে, বা মা বাবার দায়িত্ব ও বড় ভাই পালন করুক, বড়টাকে ছোটটা করুক, এই সেই। আর বোন জামাইরা শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে যে ইয়ে হবে কি জানো, এটা আমার মা বাবা বুঝবে, ইয়ে হবে, এইগুলা আমরা বলতে পারবো না, এটা তার একক, অমুক একক, এই সেই। আমার বউজন থাকে তা আমি মাসে মাত্র 5,000 বা 6,000 টাকা বাড়াই দিব, এমন ওই শাহিন ও মিজনের ইয়েটা ছিল এরকম যে 6 সর্বোচ্চ 12,000 টাকা পাঠাবে। এর মধ্যে 2 বউ নিয়ে এবং মা বাপ নিয়ে ওই ইয়েকে মাইকার বুতুরি মেয়েকে নিয়ে তাদের মানে সব খরচ ইয়ে করতে হবে। তো সেইখানে আমার সন্তান এবং সাবিনা যদি বোঝা হয়ে তাদের উপর পড়ে, তো তাদের খরচ আবার কে চালাবে? তো তারা কিছুদিন পরেই আমার সন্তানকে আমার কাছে দিয়ে দিবে। একটা বাচ্চা পালা এত মানে মুখের কথা না, ঠিক আছে, বাতাসে বড় হয়ে যায় না। মানে একদম সারিকা তো আর দুধের বাচ্চা ছিল না 3.5 বছরের সময়, তার বাড়তি খাবার লাগতো। তা আমার সংসারে থাকতে ডিম, হরলিক্স, কমপ্লেন, হয় হরলিক্স অথবা কমপ্লেন, মানে এই ধরনের যে খাবারগুলো আছে, তা ভাত, মাছ, মাংস এগুলো বাদ দিয়ে বাড়তি যে এগুলো আছে, কোনো ধরনের কোনো মানে অযত্ন বা অবহেলা সারিকা আমার সংসারে অভাব অনটন এগুলো চোখে দেখে নাই। তখন আমার একটা মানে কি বলবো সোনালী সময় ছিল আমার জীবনে। এখন পর্যন্ত যত মানে আমি যা আয় রুজি করি, সারিকা আমার সংসারে থাকতে তখন অন্যরকম একটা বরকত আমার সংসারে ছিল, বা আমার আয় রুজির মধ্যে অন্যরকম একটা বরকত ছিল। তো আমি আমার সন্তান কোনো কিছু চাইবে, অভাবে পড়বে, সেটার অপেক্ষা করি না, চাওয়ার আগে আমি আমার সারিকার সব চাহিদাগুলো পূরণ করছি। আর মানে সে চাওয়ার আগে সবকিছু পেয়ে গেছে। আর যদি মানে শুধু বলতাম যে মা মানে আছে না যে হঠাৎ হঠাৎ এদিক সেদিক বেড়াইতে গেলে অন্য কোনো বাচ্চাদের কাছে কোনো কিছু দেখলে এটা দিয়ে খেলতে বা এই জিনিসটা খাইতে ইচ্ছা করে ইয়ে করতে, তো সে আমার চোখের দিকে তাকাইতো,
ভারী করতো। আমি তার চোখের ভাষা বুঝে ফেলতাম এবং বলতাম, মামনি এটা তোমার পছন্দ হয়েছে? সে মাথা ঝুঁকিয়ে হ্যাঁ আমি তোমাকে এনে দিব। তারপরে যে সাথে বাচ্চা বা তার গার্ডিয়ান এটা বুঝতে পেরে সারিকাকে যদি সেই জিনিসটা দিতে চাইতো, যে তুমি একটু খাবার ওকে দিয়ে খাও বা এই খেলনাটা তাকে একটু দাও, সে একটু খেলো, তখন সারিকা সেই খেলনা বা খাবারটাতে হাত দিত না, না লাগবে না। এতটা শান্ত ছিল, এতটা ভদ্র ছিল আমার সন্তান সারিকা। কিন্তু তখন সে কেন লাগবে না কেন বলতো, আমার বাবা বলছে আমাকে এনে দিবে, বাবা বলছে আমাকে এনে দিবে, মানে সে এটা পেয়ে গেছে। তার এইটুকু কনফিডেন্স বা আত্মবিশ্বাস তার মধ্যে ছিল। আমি এরকম ভাবে আমি আমার সন্তানের সব চাহিদা পূরণ করার চেষ্টা করছি। কিন্তু ওইখানে সাবিনার কাছে থাকলে সাবিনা কোনোদিন, মানে সে নিজেই বোঝা হয়ে যাবে। আর আমার কাছ থেকে দেনমরে যে টাকাটা সে নিচ্ছে, এই টাকাটা সে কতক্ষণ তার কাছে রাখতে পারবে সেটাও আমি খুব ভালো করে জানতাম। যে তার মানে যে ভাইগুলো, বাপ মা, অন্যান্য মানে দোলা ভাই, এরা রাক্ষসের মতন তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে ভাগাভাগি করে ইয়ে করে ফেলবে। আমি সবসময় তাকে বলতে দিছি যে দেখো, যাই যেভাবেই হোক এ করে টাকাগুলো এক মুঠে এককালীন এই জন্যই দিচ্ছি যে তোমার কাছে টাকাগুলো রেখে তুমি একটা কিছু করতে যেন পারো। এবার বাপের বাড়িতে থেকে করো বা আলাদা মানে সংসার করো, কিন্তু তুমি এইটা দিয়ে, এই ক্যাশ বা পুঁজি দিয়ে মানে একটা কিছু করো, এটা নষ্ট করো না। এটা থেকে বাড়িয়ে বাড়িয়ে যে টাকাটা, এই টাকার উপরে যে টাকা প্রফিট বা মুনাফা আসবে সেটা দিয়ে তুমি তোমার মানে ইয়েটা চালায়, তুমি কারোর উপর বোঝা হয়ে থাকো না। এইগুলো তাকে বোঝাইছি। আর যে তোমার আমার সন্তানকে আমি আমার কাছেই রাখবো, তাকে মানে ইয়ে করবো, কিন্তু শর্ত সাপেক্ষে দিব না। যে তুমি তাকে বুদ্ধি দিচ্ছি যে তুমি একটা গরু কিনে গরুর দুধ বাজারে বিক্রি করতে পারো, তুমি যেহেতু টেলারের কাজ জানো, কিছু কাপড় চোপড় কিনে সেলাই করতে পারো পাড়া প্রতিবেশীদের, এটা সেটা। কিন্তু টাকাগুলো অন্য কাউকে দিয়ে, ধার দিয়ে, সেগুলো মানে এককালীন ধার দিলা 2,000, 5,000, 10,000 এইভাবে এইভাবে তোমার যখন যা প্রয়োজন এভাবে দিল, একসময় নাই হয়ে যাবে। তো এই ভুলটা করতে যাবে না। শেষ পর্যন্ত কিন্তু ওই ভুলটাই করছে। তো আমি ওই ইয়ে থেকে তাকে সবসময় আমার সন্তানের জন্য, বা সে মানে আমার সাথে অন্যায় অপরাধ করলেও তার ভালোর জন্য আমি তাকে সবসময় সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। আর ওই যে একটাই উদ্দেশ্য, যে আমার সন্তান সেখানে যদি অভাব অনটনে পড়ে, তারা নিজে থেকেই বলবে তোমার সন্তান আমি পালতে পারবো না, তোমার সন্তান তুমি নিয়ে যাও কিবরিয়া। তো এইটার জন্য মানে খুব শীঘ্রই এই সময়টা চলে আসে, সেই অপেক্ষাতেও ছিলাম। আর সোজা কথা, আমার সাথে ডিভোর্সের পরে একটা না 9-10 মাস, সোজা কথা মনে করেন রোজার থেকে তো আমাদের মানে গন্ডগোলটা শুরু হইলো, ঠিক আছে। মাঝখানে কোরবানির ঈদটাও মানে ইয়ে করে গড়িমসি করে কেটে গেল, এসব ডিভোর্স কমপ্লিট হওয়া, এটা সেটা করা, এগুলো নিয়ে মানে ওই যে 2-3 মাস সময় গেল। তো ওই কোরবানির ঈদটা যাওয়ার পরেই তো যৌথ তালাকনামাটা হইল। এরপরে আরো 2টা ঈদ পর্যন্ত আমি আমার সন্তানকে প্রত্যেক মাসে মানে নিয়ম করে 2,000 করে টাকা পাঠিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত 2টা ঈদের মধ্যে যখন দেখলাম আমার পাঠানো টাকা দিয়ে ওই ভাঙ্গারি ব্যাপারী, করিম ব্যাপারী তার সংসারের অন্যান্য চাহিদা পূরণ করে, আমার সন্তানকে ঈদের মধ্যে কাপড়ও কিনে দেয় না, যে এই টাকা দিয়ে সে ঘরের সেমাই, তেল, চিনি, লবণ এগুলো কিনবে, তার বউ মানে ছেলের বউ তাদের কি চাহিদা আছে এগুলো পূরণ করবে। কারণ ছেলেরা ঠিক মতো টাকা পয়সা পাঠায় না, খরচ পাঠায় না, ওই টাকা দিয়ে সে গরিমসি ভাবে করে চলতেছে, ইয়ে করতেছে। তখন মানে এইগুলো নিয়ে সাবিনার সাথে কথাবার্তা হয়েছিল যে কি ব্যাপার, আমার সন্তান ঈদের মধ্যে নতুন জামা পরবে, তোমাদের পক্ষ থেকে তো নানার বাড়িতে যেহেতু আছে তারা কিছু দিবে, তো বাবা যা দিছে বাবার টাকা দিয়ে সম্পূর্ণ মানে কিছু কিনে দাও, ইয়ে করো। তো সেইটা না করে এটা কি, সেখানে উল্টা আমার সাথে তর্কে লিপ্ত হয়েছে, তর্কে জড়াইছে। আমার মানে যা খুশি তাই করো, তর্কি এই সেই আগ্রহ। তখনই বলছিলাম আমার যেহেতু টাকা দিতে বাধ্য না, ওই রকম নিয়ম কানুন শর্ত সাপেক্ষে ইয়ে করে আসি না, তোদেরটা তোরা চালা, যেদিন না পারবি সেদিন বলিস, আমি আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসবো। তো সেইটাই হইতো, ঠিক আছে। কিন্তু যে হঠাৎ করে মাঝখানে ওই ভণ্ড মুখোশধারী শয়তান দাঁতের বাগান নিশি তাদেরকে ইউটিউবের সন্ধান দেওয়াতে ওই তিশা তার বোনকে চ্যানেল খুলে দিল, বা নিশি তিশাকে চ্যানেল খুলে দিল। তারা আমার সন্তানকে অসহায়, দরিদ্র মানে ভিকটিম সাজিয়ে
মানে আপনাদের সিম্প্যাথি অর্জন করতে পারলো। সারিকাই তাদের মধ্যমণি। মানে এখন যদি মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে যে সারিকা তাদের কাছ থেকে চলে আসে, তাহলে আর মানে ইয়ে হবে না, তাদের চ্যানেল যে কোনো সময় মানে ডাউন হয়ে যেতে পারে। তাদের একটা আতঙ্ক বা ভয় মনের মধ্যে ছিল। তো সেই জন্য প্রথম অবস্থায় সারিকাকে কিন্তু আমার কাছে দিতে চায় নাই, বা এখনো পর্যন্ত দিচ্ছে না, ঠিক আছে। কিন্তু সারিকার যে অধিকার, সারিকার ওপর সোজা কথা, আমি দায়ুস হয়ে কখনোই জীবনযাপন করতে চাই না বা মৃত্যুবরণ করতে চাই না। আর এই জন্যই তখন থেকে, ডিভোর্সের পর থেকে এখন পর্যন্ত আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে আনারই চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখনো যাচ্ছি। আমার সন্তানের আমার এর উপর যতটুকু অধিকার অতীতে ছিল এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আমি আমার সন্তানকে মানে এই দুনিয়ায় ঠকিয়ে পরকালে জবাবদিহিতার সম্মুখীন হইতে চাই না। আমার সন্তান ভুল করলে তাকে শাসন করার অধিকারটা আমি এখন পাচ্ছি না, কিন্তু এই অধিকারটা আমার আছে, যে আমার সন্তান বিপদে গেলে তাকে বোঝানো উচিত যে মা তুমি এই কাজটা খারাপ করতেছো, এটা পাপের পথ, এটা পুণ্যের পথ, তুমি পাপের পথে যাও না, পুণ্যের পথে যাও। এই শাসনটা যদি করতে না পারি, আমার সুযোগ থাকা সত্ত্বেও যদি আমি না করি, তাহলেই আমি দায়ুস। যে তখন আমার সন্তান নিজে জাহান্নামে যাওয়ার আগে, মানে যদি আল্লাহ না করুক, মানে এরকম পরিস্থিতি যেন না হয়, আল্লাহ তাকে মানে সঠিক জ্ঞান দান করুক, নেককার মানুষ হিসেবে গড়ে তুলুক, তো সেজন্য জান্নাতবাসী হইতে পারে। তো বাই চান্স মানে সে জাহান্নামে যাওয়ার আগে আমার বুকে, স্বামীর বুকে, ভাইয়ের বুকে, ছেলের বুকে পাড়া দিয়ে, যে তারা তো আমাকে বুঝায় নাই, যারা যারা যে শাসন বারণ করে নাই, তাদের বুকে পাড়া দিয়ে তাদেরকে নিয়ে তারপরে জাহান্নামে যাবে। তো আমি জেনে বুঝে কি কারণে এই মানে গুনার ভাগিদার হব? আমার নিজের গুনার জন্য কি আনারসি করতে করতে আমার ইয়ে থাকবে না, তখন আরেকজনের জন্য আমি কি কারণে মানে ঠেকা বা জিম্মি হয়ে থাকবো? তো সেই চেষ্টা থেকেই আমি আমার সন্তানটাকে আমার কাছে ফিরে পাওয়ার এত চেষ্টা করতেছি। আর ওই যে একটাই, যে আমার সন্তান মানে তার কাছে থাকলে কিরকম হবে না হবে, সেটা তো যে তানু মণ্ডলকে দেখলেই আপনারা বুঝতে পারতেছেন। তো আরেকটা তানু মণ্ডল যেন না হয়, তারা যেন অভাবটা বুঝতে পেরে তাড়াতাড়ি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেয়। এই জন্য এই মানে শুধুমাত্র এইটুকু সুবিধা আমি আমার জন্য নিয়েছিলাম। তো এইটার জন্য আপনারা মানে দুধের মধ্যে ময়লা খোঁজা শুরু করে দিয়েছেন, যে আপনি ভরণ পোষণ দিবেন না, আপনি এখন সন্তান দাবি করেন কেন? আমি আমার সন্তানের মঙ্গলের জন্যই সেদিন মানে শর্ত সাপেক্ষে সারিকার জন্য মাসে মাসে কোনো টাকা দিতে মানে তাদের সাথে ইয়েতে যায়নি। আর তারা যদি মামলা মোকদ্দমায় ইয়েতে যাইতো, তারা আমার সাথে যে অন্যায় অপরাধগুলো করছে, তারা নিজেরাই তো যাইতো না, তারা মামলা করে মামলাগুলো আবার তুলে নেয়, ইয়ে করে, কারণ জানে তারা আমার সাথে কতটা অন্যায় অপরাধ করছে। তো আমি কি এতটুকু সুবিধা মানে পাইতে পারি না? আইনে মানে বাবার কাছে থাকুক, মায়ের কাছে থাকুক, মানে বাবাকে কিছু না কিছু ভরণ পোষণ এটা নিয়ম করে দিতেই হইতো। এটা ওই কল রেকর্ডের মধ্যে আমিও বলছি যে আমার এক বন্ধুর বেলায় কি হয়েছিল না হয়েছিল, আদালত তাকে কতদিনের নির্দেশনা দিয়েছে যে তার মেয়ের বয়সটা 2.5 বা 3.25, তো সেখানে 3.5 বছর পর্যন্ত প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়ার জন্য মানে আদালত একটা নির্দেশনা দিয়েছে, এবং প্রত্যেক মাসের সেই টাকার প্রমাণটা মানে ব্যাংক ড্রাফটের মাধ্যমে টাকা দিয়ে সেটা রেখে দিতে বলছে, যাতে মানে তার ওয়াইফ অস্বীকার করতে না পারে। আর সেখানে শর্ত ছিল যে ইয়ে হবে, যে স্ত্রীর মানে অন্যত্র বা মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেলে সাথে সাথে বাচ্চা বাবার কাছে ফিরিয়ে দিতে হবে। তো সেইখানে আমি সোজা কথা বুঝি, সাবিনা কিছু কিছু এরকম ইয়ে দিচ্ছিল, মানে কোনোভাবে তাকে আমার গলা থেকে নামাইতে পারতেছিলাম না, মাথা থেকে নামাইতে পারতেছিলাম না। তো ওই র্যাব অফিসার আশ্বস্ত করছিল যে ভাই আগে আপনি আপনার এই বিপদ মাথা থেকে নামান, আপনার সন্তানের বিষয়টা আপাতত পরে যান, 6 মাস 1 বছর পরে সন্তানের জন্য ইয়ে করেন, আপাতত এই বিপদ বা এই আপদ, এই কলঙ্কিনী, এই সাবিনার বিষয়টা ক্লোজ করেন। তো সেই জন্য সেই দিন এইরকম ভাবে শর্ত সাপেক্ষে সাবিনার সাথে যৌথ তালাকে মানে গেছিলাম, হয়েছিল। তো এইরকম পরিস্থিতি হবে, এই দিন দেখতে হবে, এইভাবে মামলা মোকদ্দমা করতে হবে, সারিকা এইভাবে তার বাবার সাথে দূরত্ব মানে তৈরি হবে সারিকার, এটা সেদিন বুঝতে পারি নাই। যদি বুঝতে পারতাম যে কোনো মূল্যেই হোক সারিকা মানে ইয়েটা সেখানে দিতাম না, সারিকাকে আমার কাছেই রেখে দিতাম।
তো কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু এখন অনেক কথাই বলার সুযোগ হয়ে ওঠে নাই বা গুছিয়ে বলতে পারিনি। তো কথা বললে সারা রাত বলা যাবে, ঘন্টার পর ঘন্টা বলা যাবে। আপনাদের যাদের বোঝার তারা তো অল্প কথাতেই বোঝা যাবে না, যারা ওই যে দুধেও ময়লা খুঁজতে যাবেন তারা সব সময় খুঁজতে যাবেন। তো আমি যতটুকুই বুঝাইতে পারছি এইটুকুতে, ওই যে আককলের ইশারা ব্যাককলের ধাক্কা, যে আপনারা যতটুকু বুঝছেন ততটুকুতেই সন্তুষ্ট থাকেন। তো আজকে বেশি কথা না বলে, আজকে ভিডিওটা লম্বা না করে এখান থেকেই বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মা থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।